আজকে তোমাদেরকে দুটো হরেবল রিয়েল স্টোরি শেয়ার করব। একটি হচ্ছে মৃত মানুষকে কখনো মৃত্যুর পর একা রাখতে নেই, এই বিষয় নিয়ে একটা দুর্দান্ত জিনিস তোমাদের সামনে আনবো, যেটা অনেকেই এখনও আমরা জানি না। এই ভুলটা আমিও করেছিলাম, অবশ্যই শোনো। আর একটি দীঘা থেকে কালেক্ট করে আনা একটি সত্য ঘটনা, যেই ঘটনাটার সাথে ফুটেজ আছে। তাহলে চলো আমরা ঘটনাটা এবার শুনি। হ্যালো এভরিওয়ান, দীঘা থেকে জাস্ট আমি বাড়ি ফিরলাম। আজকে দুটো ঘটনা তোমাদের জন্য রেখেছি, আর সত্যি কথা বলতে আমার তৎ সইছে না। একটি ঘটনা দীঘা থেকে নিয়ে এসেছি কালেক্ট করে, আর একটি ঘটনা খুব ভয়ঙ্কর, যে ঘটনাটা আমি দীঘায় যাওয়ার প্রায় 17-18 দিন আগেই পাই। তাহলে আজকে দুটো জমজমাটি ঘটনা রইল, সবাই সাথে থেকো। অবশ্যই প্রত্যেক দিনের মতো বলবো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ভালো লাগলে, বা যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছো, অবশ্যই সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আমরা ঘটনায় ঢুকি। প্রথমে আমি ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা যে ঘটনাটা আমার কাছে আগে আসে সেই ঘটনাটা আমি আগে শেয়ার করব। তারপর আমি দীঘার ঘটনায় যাব, কারণ দীঘার ঘটনাটা খুব একটা বড় না, কিন্তু বেশ ভয়ের। যে দিদিভাইয়ের ঘটনাটা বলবো তার নাম হচ্ছে মধুমিতা হালদার। দিদিভাইয়ের নাম, দিদিভাইয়ের বাড়ি হচ্ছে হাওড়ায়। দিদিভাই আমাকে বলেন, বোন, তোমার ঘটনা 2 বছর ধরে আমি শুনি, এর আগে আমি কমেন্টও করেছি, তুমি কমেন্টে লাভ রিয়াক্টও আমাকে দিয়েছো। আজকে আমার জীবনের একটি ঘটনা তোমার সাথে শেয়ার করব, যে ঘটনাটা আমার বাবা যখন মারা যান তখন ঘটেছিল। তো ঘটনাটা যখন দিদিভাই আমাকে বলেন, আমি মধুমিতা দিদিভাইয়ের ঘটনার মতো করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ঘটনাটা খুব ভয় লাগবে, সাথে ভালো লাগবে শুনতে। মধুমিতা দিদিভাই বলেন, আমার বাবা 5ই মে 2007 মারা যান। সালটা ছিল 2007, 5ই মে। বলছে আমার তখন বিয়ে হয়ে যায়, আমি হাওড়াতে আমার যেখানে শ্বশুর বাড়ি, আমি সেখানে রয়েছি। বাবার শরীর খারাপ অনেক দিন ধরেই, ফোনে ফোনে মায়ের সাথে কথা হতো, কারণ বাবা অনেক দিন ধরেই বিছানায় শয্যাশায়ী। এবার কখনো কখনো ফাঁকতাল পেলে পারে বাবার সাথে দেখা করতে যেতাম, কিন্তু সচরাচর সব সময় হতো না। সেরকমই জানতাম না যে বাবা আমাদের ছেড়ে চলে যাবেন। মা আমাকে আগের দিনও ফোন করে বলল যে, মধুমিতা, বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তুই কি আসবি এর মধ্যে? আমি বললাম, মা কদিন আগেই ঘুরে আসলাম, তার সপ্তাহ 2 আগে আমি ঘুরে এসেছি। আমি বললাম দেখা করে আসলাম, ঘুরে তো এলাম, এবার যতই হোক শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতে হঠাৎ করে যদি আমি বলি যে এখন আমি মায়ের কাছে যাচ্ছি, বাবাকে দেখতে যাচ্ছি সব সময়, তারা তো অ্যালাউ করবে না জিনিসটা, কারণ তাদের সংসারে আমি এসছি। তো যাই হোক, মাকে বললাম যে না, এখন যাব না মা, আমি কদিন সপ্তাহখানেক পর যাই, তোমাদের জামাইকে বিষয়টা জানিয়ে আমি তারপর আসছি। আমাকে আমার মা আহ বলল, ঠিক আছে তাহলে তাই কর। কারণ বাবা, এই বললাম না, এটা বাবার নতুন কিছু না, বাবার কিন্তু প্রায় এরকম হয়। মা আমাকে যখন বলে সময় পাই আমি গিয়ে দেখা করে আসি, একদিন থেকেও আসি, কখনো সকালে গিয়ে বিকেলে ফিরে আসি, এরকম করি। জানা ছিল না যে 5ই মে 2007 যেদিনকে মা আমায় সকালে ফোন করে বলে সেই দিনই বাবার মৃত্যুদিন হবে, এটা জানা ছিল না। হঠাৎ করে মা কাঁদতে কাঁদতে দুপুর 1:30টার সময় ফোন করে আমাকে বললো, মধুমিতা, বাবা আর নেই। আমি শুনে বললাম, কি বলছো? তখন নিজেকে নিজে খুব অপরাধী মনে হচ্ছে, কারণ মা ওই যে বলেছিল সকালেই যে আসবি, বাবাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না বাবা যখন জীবিত ছিল। ইস, নিজেকে যেন কোথাও গিয়ে খুব অসহায় মনে হচ্ছে, নিজেকে বিশ্বাস করতে পারছি না বা করাতে পারছি না। এর আগেও বাবার শরীর খারাপ হয়েছে, বহুবার মা বলেছে, ছুটে ছুটে গেছি, কিন্তু এবারে যে বাবা সত্যি সত্যি চলে যাবে আর আমি গেলাম না, মানে নিজেকে নিজে এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি বাড়িতে বললাম, আমার শ্বশুর বাড়ি থেকে সবাই
সাথে সাথে আমাদের টাটা সুমো আছে, নিয়ে আমরা বেরোলাম। মায়ের কাছে গেলাম, জামাই আমি থাকলাম মায়ের কাছে। আমার শাশুড়ি মাও ছিলেন। বাবার কাজ হলো, আমি ওখানে টানা পুরো 25টা দিন থাকি। বাবার কাজ হওয়ার পরেও আমি ছিলাম। এবার ঘটনাটা ঘটে, যখন খবরটা পাই যে বাবা মারা গেছেন, বাবা আর নেই, গত হয়েছেন, আমি তো কান্নাকাটি করি। আমার ওই সময় মানে অত না জ্ঞান হুঁশ ছিল না, আমি কি করব কি না করব। এবার অনেক সময় হয় দেখবে এই জিনিসগুলো, যখন কোনো বাড়িতে ধরো কেউ মারা গেছে, সেই মৃতদেহটাকে কখনো কিন্তু একা রাখতে নেই, তার সাথে কাউকে না কাউকে বসিয়ে রাখতে হয়, যাতে তাকে স্পর্শ করে ধরে রাখে, যতক্ষণ না তার সব প্রক্রিয়া হচ্ছে, বাধা হচ্ছে, সব কিছু নাকে তুলো দেওয়া হয়, চোখে তুলসী পাতা দেওয়া হয়। একে একে পুরো প্রতিবেশী, পাড়া, এ পাড়া ও পাড়া, বাবার যত বন্ধু বান্ধব সবাই আসছে দেখতে। আমার মা বারবার জ্ঞান হারাচ্ছিলেন, যার কারণে সবাই মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলেন। আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাবাকে ধরে বসে থাকতে হবে। আর ওই সময় আমার পিরিয়ডস হয়। আমার সিরিয়াসলি কোনোভাবেই মাথায় ছিল না যে, আমি সিরিয়াস জানিও না যে ওরকম অবস্থায় মৃতদেহকে কখনো স্পর্শ করতে নেই। আর আমি কাউকে বলিও নি এইসব কথা, কারণ আমার বাবা মারা গেছে, আমি কাকে এইসব কথা বলতে যাব? আমার তো মাইন্ডে নেই। অনেকে জানো না, এগুলো জেনে নাও। অনেকেই কিন্তু জানে না ওই অবস্থায় কখনো মৃতদেহকে স্পর্শ করতে নেই। যাই হোক, দিদিভাই তার বাবাকে পায়ের কাছটা ধরে কাঁদছে, বসে পাটা হাত বুলাচ্ছে, বাবা গো তুমি চলে গেলে, যতবার শরীর খারাপের কথা শুনেছি ছুটে এসছি, এইবারে আসলাম না বাবা, এইবারে তুমি অভিমান করে চলে গেলে, যেটা হয়। কান্নাকাটি, বাবার পা ধরে সে কাঁদছে, বসে রয়েছে। এবার অনেকেই দেখতে আসছে, সবাই বলছে বাবাকে ছেড়ে কিন্তু যাবি না, যদি উঠে যাস কোনো জায়গায় তাহলে কাউকে বসিয়ে যাবি, একা কিন্তু কোনো আত্মাকে রেখে যাওয়া যাবে না, মৃতদেহ বিশেষ করে মারা গেলে একা রাখা যাবে না। মধুমিতা দিদিভাই বাবার পা ধরে কিন্তু বসে থাকেন। একটা সময় যখন সব নিয়ম কানুন করে যখন নিয়ে যাওয়ার সময় আসে, তাকে নিয়ে চলে যায়। বাড়িতে একটা কান্নার পুরো শোক, সবাই কাঁদছে। আমার বাবা অসুস্থ ছিল ঠিকই, বহুবার আমার বাবা অসুস্থ হয়েছেন, কিন্তু বহুবার আমার বাবা সুস্থও হয়েছেন। মানে যতই উনি অসুস্থ হন না কেন, উনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন, উঠেছেন। কিন্তু এইবারে আমি এলাম না, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, বাবা কিন্তু আর উঠে দাঁড়াতে পারলো না। মানে কোথাও বারবার আমার এই জিনিসটাই মনে ঘুরছে। যাই হোক, আমি বাবার কাজের প্রায় 2 সপ্তাহ ছিলাম, আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। কারণ শ্বশুর বাড়ি থেকেও বললো, দেখো বুঝতে পারছি বাবা মারা গেছে, তোমার মা ওখানে একা, কিন্তু এটা তো তোমার সংসার, এদিকে তো তোমাকে দেখতে হবে। আর ওই সময় আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হচ্ছে, ওই 1 বছর 8 মাস, 2 বছর পুরো হয়নি। তো নতুন সংসার, আমাকে ওখানে পড়ে থাকলে মায়ের কাছে হবে না। মা বলল যা, অসুবিধা নেই, মানে মাসি মাসির মেয়ে ওরা আসবে, সে থাকবে। মা বলল একা একা তো সবকিছু করতে শিখতে হবে, এতদিন তো ছিল তোর বাবা, আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে, তুই যা শ্বশুর বাড়ি, আমি এদিকে দেখবো, যদি কোনো ওরকম অসুবিধা হয় ডাকলে আসিস। আমি বললাম হ্যাঁ মা, যে ভুল বাবার বেলা করেছি সেই ভুল তোমার বেলা হবে না, তুমি একটা ফোন করে দেখো, কেউ আসতে না দিলেও আমি আসবো। বলে আমি কাঁদতে কাঁদতে চলে যাই। যেতে তো মাকে ছেড়ে ইচ্ছা করছিল না, বাবা নেই, বাবা চলে গেলেন। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা নিজের রুমে বসে আছি, বাবার ফটোটা দেখছি, বাবার একটা ফটো বাদিয়ে আনি। ভেবেছিলাম 2-3 দিন পর জামাইকে বলবো যে তুমি একটা দেয়ালে বাবার ফটোটা লাগাও। বাবার ফটোটা নিয়েই বসে আছি খাটের উপরে, আর চারপাশটা অন্ধকার, ঘুটঘুট ঘুটঘুট করছে, লাইট একটা ডুম জ্বলছে, বাইরে সবে সন্ধে সন্ধে ধরেছে। হঠাৎ করে দোতলার জানলাটা
কাঠের জানলা, দু পাল্লার। একটা জানলার পাল্লা খুব জোরে শব্দ করে থাপ করে বন্ধ হয়ে গেল। আমি অনেক ধ্যান দিয়ে বাবার ফটোটা দেখছিলাম। হঠাৎ ভয়তে চমকে উঠে বললাম, কে কে বলেই পেছনে ঘুরে তাকালাম দরজার দিকে। ঘরের দরজা তো খোলা, কেউ আসলে চলে আসবে, ওরম তো আওয়াজ করবে না, কিন্তু দরজার কাছে কেউ নেই। তখন চোখ গেল ঠিক আমার সামনে যে জানালাটা আছে সেই জানালার দিকে, খাটের সোজাসুজি। দেখলাম জানালার পাল্লাটা বন্ধ, নিজে থেকেই বন্ধ, কিন্তু বাইরে তো হাওয়া দেয়নি, দমকা হাওয়া, তাহলে তো হাওয়া ঢুকতো, তাহলে জানলাটা বন্ধ হয়ে গেল। আবার ভাবলাম হয়তো হাওয়া দিয়েছে, হয়তো আমি ফটোটা দেখছিলাম বাবার, হয়তো বুঝতে পারিনি, পাওয়ার কাট হয়ে যায়। তো পাওয়ার কাট হওয়ার মতো হাওয়া হয়নি, এটুকুনি আমি জানি, তাহলে তো সাথে সাথে লোডশেডিং হয়ে যেত। মনের মধ্যে নানা রকম জিনিস ঘুরছে। আমি আমার শাশুড়ি মাকে উঠে এসে দরজার ওখান থেকে বললাম, মা এখন কি ঝড় দিয়েছিল? শাশুড়ি মা আমাকে বলল, কই না তো বৌমা, আমি তো বাইরে তুলসী মঞ্চের ওখানেই ছিলাম, প্রদীপ ধরালাম, কোনো ঝড় হয়নি তো, কেন গো? আমি বললাম, না মা এমনি, বলে আমি আবার গিয়ে বাবার ফটোটা দেখা শুরু করলাম। খুব অস্বাভাবিক হলেও এটা খুব সত্য একটা ঘটনা আমার সাথে ঘটেছে, আমি জানি। মধুমিতা দিদিভাই বলেন, জানলাটার পাল্লার ওখানটা আমি লক্ষ্য করলাম কেউ যেন দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না, একটা এতটা মানে যতটা কলাট হয়, গোল গলা কলাটের একটা সাদা রঙের কোনো জামা পরা গোল গলা, তার মুখটা দেখতে পাচ্ছি না। আলো আধারে অন্ধকার ঘুটঘুট করছে, তার মধ্যে যতটা জ্যোৎস্নার আলো, চাঁদের আলোতে লক্ষ্য করছি একটা ফেস তার আছে। আমি উঠে যেতে যাব, হঠাৎ করে কোথাও গিয়ে যেন খাটের কাছটা আমি দাঁড়িয়ে পড়লাম। এই এটা কি করে হয়? আমি তো একতলা ঘরে নেই, আমি দোতলার ঘরে আমার রুমে রয়েছি, আমার বেডরুমে। আমার বেডরুমের জানলা দিয়ে এত বড় লম্বা লোক কেই বা আসবে? আর কোনো দাঁড়ানোর মতো কারোর ক্ষমতা নেই, ওখানে কোনো জায়গা করা নেই, ওরকম প্লেস নেই। আমি সাথে সাথে খাটের ওখানে সেটে গেলাম। তাহলে কি আমার সাথে কিছু অস্বাভাবিক কিছু ঘটছে? এটা কি করে সম্ভব? ছুটতে আমি বাবার ফটোটা খাটের মধ্যে ফেলে রেখে এসে আমি মাকে বললাম, মা ও মা আমার সাথে একটু উপরে যাবে? শাশুড়ি মা বলল, বৌমা তুমি কি ভয় পেয়েছো? আমি বললাম, মা একটুখানি উপরে চলো না, আমি না একটা জিনিস দেখেছি, তোমাকে দেখাবো, চলো। শাশুড়ি মা বলল, বড্ড ঝালাতনে পড়েছি তো, এমনিতেই আমি ওপরে উঠতে চাই না, আমার এমনিতেই পায়ে হাঁটুতে ব্যথা, আবার এখন চলো, আস্তে আস্তে যাবো, চলো। আমি শাশুড়ি মাকে ধরে ধরে উপরে আনলাম। মাকে বললাম, মা এই জানলাটা এরকম এরকম হয়েছে, আর মা জানো তো আমি এখানে একটা মানুষকে দেখেছি যার মুখ আমি দেখতে পারিনি, কিন্তু তার মুখ ছিল মা। আমি তার জামার সাদা কলার দেখেছি মা, গোল গলা একটা কলার। আমাকে আমার মা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? সাদা কলার, মানুষ, আলো আধারিতে মুখ, তুই কী করে দেখবি? তুই তো দোতলা ঘরে রয়েছিস, মানুষ কখনো এত লম্বা হয়? আর আমাদের এখানে তো এরকম হাওড়ায় কোনো মানুষ নেই যে দোতলা বাড়ির সমান লম্বা। তোকেই বা এসে কেন সে উকি চুকি মারবে? আমি বললাম, হ্যাঁ মা তাও তো ঠিক, সেদিন রাতে হয়তো ভয় পাওয়ার জন্য প্রচণ্ড জ্বর আসে, প্রচণ্ড প্রচণ্ড জ্বর। আমার হাজব্যান্ড এসে দেখলো আমার গায়ে প্রায় 102 জ্বর। আমাকে আমার শাশুড়ি মা বলল, একটা ডাক্তারের কাছে চল মা, তোকে দেখিয়ে আনি, চল। আমার মনে হচ্ছে তুই ভয় পেয়েছিস, ওই থেকে তোর জ্বর এসেছে। আমি বললাম, না মা আমি কোনো জায়গায় যাব না, কোনো জায়গায় না, আমার কিচ্ছু হয়নি। আমি সবাইকে একটাই কথা বলছি, আমার কিচ্ছু হয়নি মা। আর ঘুমের ঘোরে যেটা আমি বলি সেটা আমি জানি না, আমাকে সকালবেলা আমার হাজব্যান্ড বলে আমি নাকি চিৎকার করে বলছিলাম, ওখানে দোতলার জানলায় ওই কোণে কে দাঁড়িয়ে রয়েছে, আমি তাকে দেখতে পাচ্ছি, গোল গলা, সাদা রঙের কোনো শার্ট পরা, আর মাথার চুলগুলো কোকড়ানো কোকড়ানো। যখন আমি স্বপ্নে বলি, সকালবেলা যখন ঘুম থেকে উঠি মানে ভোর রাতের দিকে,
তখন আমার হাজবেন্ড আমাকে বলে, তুমি রাতের বেলা কার স্বপ্ন দেখছিলে? আমি বললাম, স্বপ্ন আমি কই না তো। বলছে, হ্যাঁ, তুমি এরকম একটা মানুষের স্বপ্নে দেখার কথা বলেছো যার সাথে তোমার বাবাকেই যায়। তাহলে কি তুমি তোমার বাবাকে দেখেছো? তোমার বাবার কি মৃত্যুর পর আত্মার শান্তি পায়নি? আমি বললাম, আমি জানি না। তখন আমার শাশুড়ি মাকে, যখন আমার স্বামী এটা বলে, আমার শাশুড়ি মা একদম পাশাপাশি এক ব্রাহ্মণ থাকেন, উনি পুজো পাঠ ঝাড়ফুঁক সব কিছু করেন। আমার মা, মানে শাশুড়ি মা, ছুটে যায় ওনার কাছে, গিয়ে সবটা বলতে বললো, যা তোর বৌমাকে নিয়ে আয়, আমি দেখছি, যা। আমাকে নিয়ে যাওয়া হয়, পুনরায় সব কিছু জিজ্ঞেস করে, আমি সবটা বলি। তখন উনি আমাকে বললেন যে, হ্যাঁ, তোর শরীর খারাপ হয়েছিল, পিরিয়ডস হয়েছিল, ওই সময় তুই তোর বাবাকে ধরে বসেছিলিস, যার কারণে তোকে তোর বাবা ভয় দেখাতে আসে, মানে দেখা দেয়। আমি বললাম, কেন? ওরকম সময় বসে থাকলে কি হয়? তখন বলল, কোনো দিন বসতে নেই। যদি বসো তাহলে পারে, মানে তোমার তো শরীর তখন অন্যরকম থাকে, নর্মাল সাধারণ তো থাকে না। আর সে হচ্ছে মৃতদেহ, সে তো পবিত্র, তুমি তাকে অপবিত্র করছো ওই সময়। তাহলে তো আমরা ঠাকুরও ধরতে পারি। ঠাকুর থেকে আমরা কেন আলাদা থাকি? ঠাকুর আর মৃতদেহর সমান এক। মৃতদেহকে দেখেও মানুষের পায়ে নমস্কার করে, কিন্তু কানে কানে মনের কামনা বলে মৃতদেহকেও, কারণ মৃতদেহকে ভগবানের সমতুল্য ধরা হয়। তখন মধুমিতা দিদিভাই বলে, আমি এসব জানতাম না কিছু, আমি না জানতে এগুলো করেছি, আমাকে ক্ষমা করা যাবে না? তখন বললো, হ্যাঁ, ব্রাহ্মণ কিছু কাজ করে দেন, আস্তে আস্তে দিন লাগে, 4-5 মাস লাগে। যাই হোক, বহু মানুষ আসে ওই সময় দেখে, বহু মানুষ আমার কাছে এই জিনিসটা জানতে পারে যে এরকম সময় কখনো কাউকে ধরে বসতে নেই। এবার আমি ছোট করে বলি, আমার মনে পড়লো এই ঘটনাটা থেকে, আমার দাদু মারা যান যখন, তখন সাল ছিল 2018। 2018-র ওই এপ্রিল, হ্যাঁ, মার্চ এপ্রিলের দিকে আমার দাদু মারা যায়। তো যখন আমার দাদু মারা যায় তখন সেম জিনিস আমার হয়েছিল সেই দিন। এবার আমারও তখন না ওই মুহূর্তে মাথায় ছিল না। এবার আমি জানি হয়তো ছোবো না। এবার গেছি, সবাই দেখছি কান্নাকাটি, পুরো একদম আমাদের পাড়ার এলাকার লোক চলে গেছে। আমার দাদুকে সবাই খুব ভালোবাসতো, মাছ ধরা দাদু, খুব পটু ছিল, মানে খুব, মানে ডাউন টু আর্থ বলে না, সেরকম ছিল আমার দাদু। তো যাই হোক, ওই সময় আমার দাদুকে ধরে বসে থাকার দায়িত্বটা আমাকে দিয়েছিল, আর আমি ধরে বসেও ছিলাম। আমার মাথায় ওইসব কিচ্ছু ছিলই না সেদিন যে হয়েছে ওরকম। আমি কিন্তু দাদু যখন শ্রাদ্ধ শান্তি হয়, শ্রাদ্ধ শান্তির মধ্যে অতটা ভয় পাইনি। শ্রাদ্ধ শান্তির পর 2 দিন পর যখন, মানে সবাই বাইরে বেরিয়ে যায়, আমি বাড়িতে একা থাকি, তখন আমিও কিন্তু জানালার কাছে, আমিও আমার দাদুকে দেখেছিলাম। দেখবে খোপ 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 কিছু গ্রিলে জানালা থাকে, যেখান থেকে সুতো যদি বাঁধা থাকে, মানে তোমাকে হাত বাড়িয়ে, অনেক সময় সুতো বাঁধা থাকলেও এত পাল্লাটা শক্ত থাকে, হাত বাড়িয়ে তোমাকে কিছুটা টানতে হয়, তারপর দড়িটা ধরে টানলে বন্ধ হয়। আমিও ঠিক ওরকম করে রাতে 6:30-7টা বাজে ওরকম করে বন্ধ করছি। আমার হাতটা একটা শক্ত পুরুষ মানুষের হাত, শক্ত, যার হাতে কোনো মাংস নেই। আমাদের মানুষের হাতের তুলনায় তার হাতের এই তালু ডবল, 3 ডবল বড়। আমাকে বলছে, আপনি খাবার খাবেন না। ঠিক মানে রোবট যেরকম কথা বলে না, আমরা কিরম বলি, এই তুমি খাবার খাবে না, বা আপনি খাবার খাবেন না, এরকম না, আপনি খাবার খাবেন না। আমি বললাম, না, আমি খাবো কি না খাবো, আপনার কি মাথা ব্যথা আছে? আমার যখন খেতে ইচ্ছা হবে খাবো, এখন খাবো না, বলে আমি সরে গেছিলাম ওখান থেকে। সেই লোকটাই, যতটা শোনা গেল সেটা মানে হাতে পাওয়ার মতো কিছু না, ওটা ওখান থেকেই করতে হবে, যেখানে লাগানো আছে ওখান থেকে করা যাবে। ওদের সাথে কথা বলা হয়েছে, ওরা বলেছে ঠিক আছে, নয় আরও বেশি ওখান থেকে নিরাপত্তা নেওয়া হবে, আর নইলে পারে ওটাকে তুলে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের প্রথম ঘটনা। এই ঘটনাটা আমার তো খুব খুব ভালো লেগেছে, কারণ এটা বাস্তব, আমার সাথেও ঘটেছে, আর এরকম সত্যি সত্যি হয়। দ্বিতীয় ঘটনাটা বলবো দীঘার। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, আমরা সবাই জানি, তোমরা যদি
দীঘা মেন যে রোডটা, ওখান থেকে যদি ঢেউসাগর যেতে চাও, মোটামুটি তোমাদের 20 টাকা 30 টাকা করে মাথা পিছু ভাড়া নিয়ে নেবে। এবার 5 জন থাকলে 30 টাকা করে, হিসাব করো কত হয়। 3 জন থাকলে হিসাব করো, 20 টাকা করে দিনের বেলা নিলেও মানে রাতের বেলা 30 টাকা, 20 টাকাও নেয় অনেকে। তো তোমরা ঢেউসাগর ওরকম করেও যেতে পারো। অনেকে, যে ঘটনাটা আমি বলছি, তারা ঢেউসাগর যাচ্ছিল, নিউ দীঘা থেকে ঢেউসাগরের ডিস্টেন্স হচ্ছে সমুদ্রের ধার দিয়ে গেলে খুব জোর, যদি কথা বলতে বলতে 2 জন 4 জনে যাও তাহলে 15 মিনিট, 15 থেকে 18 মিনিট। আর যদি নর্মালি তুমি একা হেঁটে যাও, খুব জোর 7 মিনিট কি 8 মিনিট, এর বেশি কিন্তু লাগবে না। তো সেরকমভাবেই ওখানে মানে আমার কাছে যে ঘটনাটা আসে, মানে আমি ওখানে গিয়ে কালেক্ট করেছি, বলছে 2 ছেলে 2 মেয়ে ওরা দীঘায় ঘুরতে আসে, ওল দীঘায় কোনো একটা হোটেলে ছিল। এবার ওরা 3 জনে, মানে সরি 4 জনে, ওরা কি করেছে, ওখানে স্কুটি বাইক এগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়। ওরা ওই বিকেলবেলা বেরিয়ে একজন বাইক নিয়েছে, একজন স্কুটি নিয়েছে, নিয়ে ওরা চালিয়ে ওখান থেকে ওই সমুদ্র যে সি বিচটা রয়েছে, ওখান থেকে তো লম্বা করে রাস্তা করা, তালসারিও যেতে পারবে, ওখান থেকে তুমি বর্ডার যেতে পারবে, ওখান থেকে তুমি উদয়পুর সি বিচের ওখানে যেতে পারবে, ওখান থেকে তুমি ঢেউসাগর যেতে পারবে, আদার্স যে জায়গাগুলো আছে যেতে পারবে। তো সেরকমভাবেই কিন্তু ওরা ওরকম পার দিয়ে আসছিল। তখন রাত আনুমানিক 8টা 2-5 হবে, 8টা মোটামুটি বেজে গেছে। একজন স্কুটি চালাচ্ছে, একজন বাইক চালাচ্ছে। তো ওরা তালসারিতে যখন, মানে বকখালিতে যখন প্রথম ঢোকে, তখন দেখলো ভিড় আছে, তালসারিতে চলে আসে। তালসারিতে কিছুক্ষণ সময় কাটানোর পর ওই আমাদের রাহুলদার কথাই বলছিল যে মারা গেছে, এরকম জায়গাটা দেখছি খুব খারাপ লাগছে, এইসব বলে তারা ওখানে কিছুক্ষণ থাকার পর আড্ডা টাড্ডা দিয়ে যখন তারা বাড়ি ফিরছে, তখন যেই গাড়িতে মানে একটা সাদা পোশাক পরা একটা মেয়ে ছিল বসে, আর একটার মধ্যে প্রিন্টেড একটা কুর্তি পরেছিল, দুটো গাড়ি ওরা নিয়ে গেছে, দুজনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওকে। আর দুজনেরই গাড়ি আছে, মোটামুটি ভালোই পয়সাওয়ালা। তো দুজনে দুটো গাড়ি নিয়ে গেছে, কেউ কারোর গাড়িতে উঠবে না, যে যার মতো গান চলবে, কেউ কারোর মতবিরোধ হবে না, যার জন্য ওরা দুটো গাড়ি নিয়েছে, দুটো গাড়ি দুজনের আছে তাই। তো ওরা কি করেছে, দুটো গাড়ি নিয়ে ওরা ওই সমুদ্র পাড় থেকে, একদম ফাঁকা ঠান্ডা হাওয়া, নিস্তব্ধ সমুদ্র, শুধু গর্জন আর গাছের এলোমেলো হাওয়ায় শো শো করে একটা শব্দ হচ্ছে। আর তারা ওই রাতের অন্ধকারে 8টা 2 হবে, তারা সাইকেল নিয়ে ওই রাস্তায় টুক 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 করে যাচ্ছে। কোনো একটা জায়গায় দেখে একজন মহিলা বসে আছে, আবার সেই মহিলা কোনো এক জায়গায় একটা মহিলা বসে আছে। তখন ওরা বলছে যে প্রথমে ওরা একটা মহিলার না কান্নার আওয়াজ শোনে, হুম 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 এরকম করে একটা কান্নার আওয়াজ পায়। কান্নার আওয়াজটা পাওয়ার পরেই ওরা দাঁড়িয়ে পড়ে। এবার যারা স্কুটি নিয়েছিল তারা বলছে যে দাঁড়াস না, দেখ গভীর জঙ্গল, সমুদ্রের পাড় দিয়ে যেতে গেলে তো জঙ্গল পড়ে, একদিকে সমুদ্র, কোথাও কোথাও গভীর জঙ্গল, বলছে দেখ তোরা দাঁড়াস না, ট্রেনে চলে চল, এসব জায়গা তো ভালো না, দাঁড়াস না। কিন্তু বললে কি হবে, আর একজন যারা ছিল বাইকে তারা বলছে যে না দাঁড়াবো, একটা মেয়ে হয়তো কোনো কারণে দেখ হারিয়ে গেছে, হতে পারে দুজন এরম যাচ্ছিল, কিছু অঘটন ঘটেছে, ওরা অনেক কিছু সাত পাঁচ ভেবে দাঁড়ায়। এবার দাঁড়িয়ে স্কুটিতে থাকা যে মেয়েটা সে নেবে যখন এগোতে থাকে ওই মেয়েটার দিকে, দেখছে ওই মেয়েটা ওদেরকে দেখে পেছন সামনাসামনি কিন্তু ঘুরে তাকায়নি। মেয়েটার চুলটা খোপা করা, একটা অ্যাশ ধূসর কালারের একটা ছেঁড়া ছেঁড়া পরনের যে নাইটি না সরি চুড়িদার পরা, সেটা ছেঁড়া, পায়ে হচ্ছে কোনো জুতো নেই। মেয়েটা কাঁদতে কাঁদতে উঠে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এবার স্কুটিতে বসে থাকা মেয়েটা ও বলছে, দিদি তুমি কে গো, এখানে কাঁদছো দিদি, ও দিদি, বলতে 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 ওই দিদি দিদি করতে করতে পেছনে যাচ্ছে। এই দেখে স্কুটির যে চালাচ্ছিল ছেলেটা সাথে সাথে এসে স্কুটির যে মেয়েটা ছিল ওকে কাঁধে হাত দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস? ও বলছে, হ্যাঁ
কিরে আমি এই গভীর জঙ্গলে কি করে ঢুকলাম? বলছি, হে কপাল, তুই তো নিজে আসলি কোন মেয়েকে দেখে? আমরা তো কোনো মেয়েই দেখিনি, কারোর কান্নার আওয়াজ শুনিনি। চল চল চল, ওকে হাত বের করে নিয়ে ওখান থেকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে ট্রেনে ওরা ঢেউসাগরের দিকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে যখন ওরা ঘুরে আসবে তখন ওই মেয়েটাই বলছে যে দেখ, তোরা ওই দিক থেকে যাস না, রাত হয়েছে, তখনই 8টা বাজে, জানি না ওটা মানুষ তো না, একদম পাতলা ফিনফিনের একটা ছেঁড়া রাইডে পরে কোনো মানুষ তো বসে থাকবে না। বলছে তার থেকে ভালো, হ্যাঁ, তুই একটা তুই এবার ঘুরে রাস্তা দিয়ে চল, আমরা রাস্তা দিয়ে ঘুরে যাব। ভালো কথা। ওরা রাস্তা দিয়ে ঘুরে আসে। আসার পর ওরা এবার ভাবলো সবাই মিলে একটু ফুচকা খাবো। ওরা কিন্তু সেই জিনিসটার মাথায় রাখেনি কে কাঁদছিল, মেয়েটা উঠে চলে যাচ্ছিল। কারণ ওই যে বাইকে দুজন ছিল আর স্কুটিতে যে ছেলেটা, মেয়েটার যে বয়ফ্রেন্ড, ভাবছে ওকে এসব কথা বলে লাভ নেই, বেকার ও চিন্তা করবে, শরীর টরীর খারাপ হলে বাড়িতে গিয়ে কী কৈফিয়ত দেবে, দরকার নেই কিছু বলার। ওরা কিন্তু সবাই চুপচাপ থাকে, কিন্তু অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। এবার ওরা আসে একটা ফুচকার দোকানে, দীঘাতে, নিউ দীঘাতে। ওরা ফুচকা খায়, মেয়েটাও খায়, কিন্তু মেয়েটা না একটুখানি মানে খেতে কেমন একটা, মানে ওর যেন মন থেকে চাইছে না এরকম একটা করছিল। যাই হোক, তারপরে খায়। খাবার পর ওকে রুমে নিয়ে এসে ও ঘরে আর ঢুকবে না, একদম নিচে রুমে, মানে বারান্দায় তুলেছে ওকে, কিন্তু রুমের ভিতরে ওকে ঢোকাতে পারছে না। যে হোটেলের আরও যারা মহিলা ছিল তারা বলছে, কি হয়েছে, ওটো এরম করছো কেন? ওই মেয়েটা ওখানে বসে মাটির মধ্যে বসে পড়েছে, ও যাবে না, ও পাগলামি করছো, কোনো মতে যাবে না। এর আরও যারা পর্যটক ছিল সবাই তখন বলছে, ইমা তুমি এরম করছো কেন, বোন কি হয়েছে তোমার সাথে? ছেলেগুলোকে বলছে, আর একটি মেয়ে ছিল তাকে বলছে যে কি হয়েছে। ওরা না কোনো কথা আর বলছে না, কারণ ওরা না অ্যাকচুয়ালি বিষয়টা নিজেরাই বুঝতে পারছে না যে কি হচ্ছে। এবার দেখো ব্যাপার হয় কি জানো তো, কিছু মানুষ আছে যারা ভূত প্রেত এইসবে বিশ্বাস করে, আবার কিছু ইয়াং জেনারেশন আছে যারা দেখবে ভূত ভূত এসব ওরা ভাবে বানানো গল্প, নাটক। ওদের মাইন্ডের মধ্যে কোনো ভূত প্রেত নিয়ে কোনো কিছু আসেনি। ওরা ভাবছে হয়তো ওর শরীর খারাপ হয়েছে কিছু। এবার সাথে সাথে কি করে, ওরা ওষুধ ফষুধ নিয়ে এসে ওকে জল দিয়ে চেপে চেপে ওখানে খাওয়ায়। ওকে রুমে নিয়ে যেতে পারছে না, ও রিসেপশনের ওই দরজার সামনে ওইখানে বসে রয়েছে, কোনো মতে কিছু করতে পারছে না, কিচ্ছু না। অনেকক্ষণ এরকম হওয়ার পর ও না অজ্ঞান হয়ে যায়, মেয়েটা অজ্ঞান হয়ে যায়। তো ওরা ধরে উপরে নিয়ে যায়, দোতলায় ছিল, রুমে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে শুয়ে দেয়। এবার ওরা ভাবছে যে ঘুম থেকে উঠবে হয়তো ঠিক হয়ে যাবে। ওরা আবার ভাবছে কি, ওরা বেশ একটু নেশা টেশা করেছিল আগে, মানে একটু সিগারেটের সাথে খায়। তারপর বুঝতেই পারছো আমি এখানে বলছি না আর কিছু ভেঙে, কেন অনেক বাচ্চারা এসব ভিডিও ঘটনা শোনে তো, অনেক কিছু নেশা করে ওরা, মানে বাঁধন ছাড়া গরু গোয়াল থেকে বেরিয়েছে, বুঝতেই পারছো। প্যারেন্টস গেলে পারে না, একটা আলাদা ব্যাপার থাকে, নিজেরা নিজেরা গেছে, কলেজের ছেলে মেয়ে, বুঝতেই পারছো। তো এবার ওরা ভাবছে ঘুম থেকে উঠবে, উঠলেও ঠিক হয়ে যাবে, ওরা হয়তো নেশা বেশি মাথায় উঠে গেছে, ওর জন্য হয়তো এরকম করছিল। এবার ওরা তিনজন বসে বসে গল্প করছে, খাবার দাবার অর্ডার দিয়েছে, ওর জন্য রেখে দিয়েছে কিছুটা খাবার, ওরা খাচ্ছে। এইবার ও না উঠেছে, উঠে হাসছে, শুয়ে শুয়ে হাসছে খিলখিল খিলখিল করে। এইবার যে মেয়েটা, আর একটা মেয়ে ছিল, ওই মেয়েটা বলছে কি, মারবো না তোকে লাথি, বলছে হ্যাঁ বেশ নাটক করলি, খুব ড্রামা করছিলিস বল নিচে, ছি 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 ছি, হ্যাঁ এই হোটেলে আর পরের বার আসলে পারে না, ঢুকতে দেবে না, আমাদেরকে দুটো করে পেছনে লাথি দেবে। হ্যাঁ, হোটেলের বদনাম হয় এরকম করলে। কত লোক কত কথা বলছিল, এই হোটেলের কত পর্যটক ঘুরতে এসছে জানিস, সেই মহিলাগুলোও বলছিল যে কি হয়েছে কি হয়েছে, নানা রকম নানা কথা বলছে মানুষে। ওরা শুয়ে শুয়ে হাসছে। এবার এরা তো বুঝতে পারছে না ব্যাপারটা, এরা ভাবছে যে ও ফাসলামি করছে, মজা করছে, আর মেয়েটা একটু মজাকু ছিল, মানে ও করতো ওরকম মজা, সবার পেছনে লাগা, তারপরে হট করে পেছন দিয়ে এসে মাথার মধ্যে মেরে সরে যাওয়া, চুল টানা, এরকম অনেক ফাসলামি করতো বন্ধু বান্ধবের সাথে। এরা কিন্তু সেটাই ভাবে। এইবার
ও হাসতে হাসতে ওরকম শুয়ে থাকে। এরা বলছে কি, যা পারিস করবে, তুই নাটক করছিস, কোনো কথা শুনছিস না, তোর জন্য বদনাম হলো, তোকে নিয়ে আর কোনোদিন আসবো না, তুই খুব ফালতু মেয়ে, ঠিক আছে, যা পারিস কর, খাবার রইলো, খেলে খাবি, না খেলে না খাবি, আমরা খেয়ে শুয়ে পড়ছি, কালকে সকালবেলা আমাদের চেক আউট করতে হবে 10টার মধ্যে। এসব বলে ওরা তিনজনে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। দুটো ছেলে পাশের, মানে একই রুমে, ডবল বেড ছিল, ওরা দুই বন্ধু শুয়েছে আর এরা দুই বান্ধবী শুয়েছে। এইবার রাতের বেলা ওই পাশের যে দুজন বন্ধু শুয়েছে, ওরা শুনছে যে মানে এরকম করছে। এবং ওরা দুজন হট করে, মানে দুজনেই উঠেছে, উঠে না বলছে, কিরে ভাই এরকম কে করছে, মানে ভয় পেয়ে গেছে। রাতের বেলা ঘরে একটা নাইট রুম জিরো জ্বলছে। ওমা, দেখে কি যে মানে পড়ে যায়, যে এতক্ষণ নাটক করছিল, ওরা ভাবছে ওই মেয়েটার যে ভালো ছিল, ওর বুকের উপর উঠে বসে গলা টিপে ধরেছে, আর ওই মেয়েটা গোগাচ্ছে সমানে, আর যে গলা টিপে ধরেছে ওর না সে মুখের দৃশ্য আলাদা, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। ওরা না তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায়, লাইট জ্বালিয়ে ওখানে এক ধাক্কা মারে, ধাক্কা মেরে ওর গায়ের উপর দিয়ে ফেলে দেয়। আর ও তো সেই কান্নাকাটি করছে, যার গলা টিপে ধরেছিল ওই মেয়েটা। এবার ও তো লাভ মেরে ওদের খাটে চলে গেছে, বলছে, বাছা, এ তো এরকম করছে, এ তো নাটক করছে না, এ কি হয়েছে রে? বলছে, দেখ, ওকে তো ছেড়ে যেতে পারবো না, এবার আমরা এসছি, সবাই তো জানে বাড়ির লোক, এবার ছেড়ে তো যেতে পারবো না, কি করব? বলছে, রিসেপশানে চল, আমরা লোক ডাকি, কিছু করতে হবে, হসপিটালে নিয়ে যাবো, নাহলে একটা কিছু ব্যবস্থা করতে হবে, এই এক ঘরে আমরা থাকতে পারবো না। এবার ওরা রিসেপশানে যায়, রিসেপশানে গিয়ে ডাকে, কেউ বেরোয়নি, কেউ বেরোয়নি। এবার ওরা কি করবে? এবার পাশাপাশি আরও যে রুমে লোক আছে, রাতের বেলা গিয়ে গেটে নক করছে। এবার কেউ বলো না, হোটেলে তুমি ঘুরতে গেছো, একটা হোটেলে তোমার ফ্যামিলির পরিবার নিয়ে রয়েছো, কেউ পরিবার নিয়ে, কেউ স্বামী স্ত্রী, কেউ বন্ধু বান্ধব, কেউ রাতের বেলা কোনো রিস্ক নিয়ে তোমার রুমের মানে দরজার লকটা কেউ খুলবে? এটা কি পসিবল? এটা কখনোই কেউ খুলবে না। আমিও হয়তো খুলতাম না। এবার অনেক করে ও সবাইকে গিয়ে ওরা তিনজনে মিলে বলে যে, আমাদের হেল্পের দরকার, প্লিজ আপনারা দরজা খোলেন, আপনারা তো জানেন আমার বান্ধবীর সাথে এরকম হয়েছিল ইভিনিংয়ে, আপনারা প্লিজ দরজা খোলেন। চিৎকার চেঁচামেচি অনেকক্ষণ ধরে করে, প্রায় প্রায় মানে সেই 15-20 মিনিট পর একজন দরজা খোলে। মানে উনি একজন ভদ্রমহিলা, ওই বয়স 47-48 বছর, হাজব্যান্ড ওয়াইফ, ওনারা এসেছিলেন দীঘা ঘুরতে। দরজা খুলে তখন বলছে যে, কি হয়েছে রাতের বেলা? আমরা তো ঘুরতে এসেছি, তোমাদের অশান্তির জন্য আমাদের ঘুমটা কেন নষ্ট করছো? তখন যেই মেয়েটাকে অ্যাকচুয়ালি গলা টিপে ধরেছিল ওদের বান্ধবী, ও তখন বলে যে, আন্টি, আপনি আমাদেরকে একটু বাঁচান, আমার বান্ধবী এরকম করছে, আমরা ওকে গেটে লক করে ভেতরে রেখে দিয়েছি, আমরা বুঝতে পারছি না। তখন বলছে, কি করতে পারি তোমাদের জন্য? সে আন্টি বলে, তখন বলছে, আন্টি, আমাদেরকে আপনারা রুমে আপনারা ঘুমান, আমরা কিচ্ছু করব না, আপনাদের রুমে আমাদেরকে একটু বসে থাকতে দেন, আমরা মাটির মধ্যে বসে থাকবো মেঝেতে, আমরা ওখানে থাকবো না, ভোর না হওয়া পর্যন্ত যাব না। তো সে বলছে, না, এটা কি করে সম্ভব, এটা তো কখনো হয় না, আমরা চলো একবার রিসেপশানে গিয়ে সবাই মিলে ডাকি। তো ওই আন্টি আঙ্কেলও সাথে যায়। রিসেপশানে গিয়ে বহুবার ডাকে, কেউ উঠিনি, আর শীতকাল ছিল, ঠান্ডার সময়, কেউ উঠিনি। তো তার লাস্টে ওই আন্টি আর আঙ্কেল বলল, ঠিক আছে, আর তো ঘুম হবেও না, পাশে তোমরা এমনি চিৎকার চেঁচামেচি করবে, তার থেকে ভালো তোমরা এখানে বসো। তারাও, আঙ্কেল ঘুমাচ্ছিল, আন্টি আমাদের সাথে কথা বলছিল, কোথা থেকে এসছো, কি ব্যাপার, কি করে হয়েছে, সবটা বলি। তারপর সেই আন্টি আমাদেরকে কিছু জিনিস বললো, তোমরা এই জিনিসগুলো ওর কানে গিয়ে বলো, যদি ও ঘুমায়। মানে কে বলবে, কে ওর কানে গিয়ে বলবে, ওর মধ্যে কি ধরে আছে বুঝে গেছি, কে বলবে? তখন ওই আন্টি বললো, তাহলে তো কিছু করার নেই, ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু ওই মন্ত্র এইসব বলেছিল, ওইসব মাথায় নেই ওই সময়, বলতে পারবো না, আন্টি নিজে যাবে না বলতে। যাই হোক, ভোর যখন হয় আমরা লকটা খুলি, আমরা তো লক করে দিয়েছিলাম, ও ছিল ভিতরে। লকটা খুলতে দেখলাম ও কিন্তু যেরকমভাবে রাতে খাটে পড়েছিল ওরকমভাবেই কিন্তু ঘুমাচ্ছে। ওকে আমরা ডাকলাম, ডেকে বললাম, কিরে, ও ব্রাশ কর, স্নান কর, ফ্রেশ হ, বাড়ি যাবি না?
ও উঠে এদিক ওদিক তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ যাবো, আমার হাত পা খুব ব্যথা, মাথা ব্যথা। ওহ আমার আমার না ভালো লাগছে না শরীরটা। আচ্ছা, আমি কালকে কোথাও যাইনি না ঘুরতে, ফটো তুলেছি তো, ফটো আমরা তুলেছিলাম। আমি বললাম, হ্যাঁ ফটো তুলেছিস, গেছিলিস, সবটা বলিনি, সবাই চেপে গেছি। যাই হোক, আমরা সেদিনকে আবার নিজেদের গাড়ি করে আমরা বাড়ি চলে আসি। তো এই ছিল ঘটনা। এই ঘটনাটা আমি দীঘা থেকে কিন্তু কালেক্ট করেছি। দীঘায় বহু ঘটনা আছে জানো তো, আমাকে তারা বলে কিন্তু সামনে আসে না। এর আগেও আমি বলেছি, আমি হোটেলে ছিলাম, যেই হোটেলে আমার সাথে একটা হরেবল এক্সপিরিয়েন্স হয়েছিল। আর বাথরুমে বড় বড় লম্বা 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 চুল, যে লম্বা চুল আমার মানে এইটাকে চারবার জোড়ালেও এত লম্বা চুল হবে না, এত লম্বা লম্বা চুলের নটি। আমরা জল দিয়ে ফেলার পর আবার সেই চুলের নটিটা, মানে একটা ফেললাম তো পরের দিকে তিন চারটে কোথা থেকে আসছে বাথরুমের ভিতরে। আমরা যখন ওই হোটেলের লোককে বলি, তারা বলছে হাওয়ায় আসছে। রুমের সব কিছু লক করা, এসি অন করা, বাথরুমের দরজাটাও অফ করা। তাহলে পরে চুলে জল দিয়ে চুল ফেলে দিয়ে পরিষ্কার করার পর নিট অ্যান্ড ক্লিন সাদা টাইলসের বাথরুমে আবার তিন চারটে চুলের নটি কোথা থেকে আসছে তারা বলতে পারেনি। তারা প্রথমে বলেছে হাওয়া কোনো উড়ে এসছে, দ্বিতীয়বার তারা হেসে উড়িয়ে দিয়েছে। এই ছিল আজকে আমাদের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদেরকে ফুটেজটা আমি দেখাবো, এবার তোমরা দেখো। তো এখন এইখানেই আমাদের ঘটনা ইতি করব। খুব বিধ্বস্ত, প্রচণ্ড চোখে ঘুম, পারছি না, এসে কোনো রকম ভিডিওটা রেকর্ড করলাম। আমার এক মা আমাকে ফোন করছে, জানি সেই মা আমার ভিডিও অবশ্যই শুনবে। মা, বড় টায়ার্ড, আমি ফোন ধরতে পারছি না, কালকে সকালবেলা তোমার সাথে কথা বলবো। যাই হোক, হোয়াটসঅ্যাপে পারলে আমি মেসেজ করছি। তুমি ভালো থেকো, আর সকলকে বলবো সবাই ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো টাটা, গুড নাইট, চলো শুভরাত্রি।